আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই লাইভ ক্লাসে। এটা হচ্ছে আমাদের অধ্যায় 5-এর 5 নম্বর লেকচার। তো এই 5 নম্বর লেকচারে আমরা আসলে থিওরি পার্টে কথা বলবো, অনুবাদক সফটওয়্যার নিয়ে, অনুবাদক নিয়ে কথা বলবো। আসলে এখানে যা হবে আর কি, দেখো আমাদের পক্ষে আসলে কম্পিউটারের যে ভাষা, যেটাকে আসলে মেশিন ভাষা বলে, হ্যাঁ, শূন্য ওয়ানের ভাষা। দেখো এই যে শূন্য ওয়ান দিয়ে কোনো কিছু যদি লিখো না, শূন্য ওয়ান দিয়ে, এটা আসলে কি বলতো, এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। তো এই কম্পিউটারের ভাষায় আমাদের পক্ষে আসলে সবকিছু লেখা পসিবল হয় না, বুঝছো। এই জন্য আমরা যেটা করি, কিছু প্রোগ্রামিং ভাষা আমরা আসলে ব্যবহার করি, কিছু প্রোগ্রামিং ভাষা আমরা ব্যবহার করি, সি বলো, C++ বলো, এরকম আর কি ভাষা। এখন কথা যেটা হইতেছে সেটা হচ্ছে এগুলাকে আবার এই শূন্য ওয়ানে কনভার্ট করার যে কাজগুলা যারা করে, এরাই হচ্ছে আমাদের বিভিন্ন অনুবাদক। তো যাই হোক, এগুলাকে নিয়ে আস্তে আস্তে জানবো আর কি এই ক্লাসে। আর তারপরে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রবলেম এই ক্লাসে সলভ করবো। যাদের থিওরি পার্টটা ভালো লাগে না আর কি, তারা 10-15 মিনিট পরে ক্লাসে জয়েন করতে পারো। আমি এই থিওরি পার্টটা একটু পড়াবো, এটা একটু বোরিং লাগার সুযোগ আছে। এরপরে আমি তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে কয়েকটা প্রবলেম সলভ করব। যেমন দেখো, একটা নাম্বার সে ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য এটা দেখাবো, বুঝছো। একটা নাম্বার ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য এটা দেখাবো। তারপরে তোমাদেরকে দেখাবো যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিভাবে বের করতে হয়। এই দুইটা গুরুত্বপূর্ণ সমস্যা আমি তোমাদেরকে এই ক্লাসে সমাধান করে দেখাবো আর কি। আমার ভয়েস তোমরা একদম ক্লিয়ারলি শুনতে পারছো কিনা একটু জানাও। অনেক টেকনিক্যাল ইস্যুস তোমরা ফেস করছো, মোটামুটি এখন একটা পর্যায়ে আসছে আমার মনে হয়। বিশেষ করে সাউন্ডটা মনে হয় না যে আর কোনো সমস্যা থাকার কথা, সাউন্ডটা মনে হয় একদমই ক্লিয়ার। একটু জানাও তো যে সাউন্ড একদম ক্লিয়ার কিনা। ওকে, তাহলে দেখো আমি শুরু করলাম। ওকে, দেখো প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কি বলো, অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম জিনিসটা কি, দেখো এই যে আমরা যে সি ভাষায় যখন কোনো একটা প্রোগ্রাম লিখি আর কি, যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য একটা কোড লেখা হয়েছে, এটাকে তুমি কি করবে বলো তো, এই যে 0-1-0-1 বা মেশিন ভাষাতে কনভার্ট করবা। কেন এটাকে মেশিন ভাষাতে কনভার্ট করবে, এই বর্ডারগুলো রাখবা না। কেন আমরা এটাকে মেশিন ভাষায় কনভার্ট করব? কারণ হচ্ছে আমাদের কম্পিউটার কিন্তু এই যে সি ভাষার লেখা যে প্রোগ্রাম, এগুলা বুঝতে পারে না। এই জন্য আমাদের কিসে কনভার্ট করতে হবে বলো, মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। আমাদেরকে এটা কি মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। আর এইটা আসলে যে করে দেয় তাকে একটা অনুবাদক প্রোগ্রাম বলে, তাকে একটা কি বলে বলো, অনুবাদক প্রোগ্রাম। দেখো এই যে সি ভাষায় লেখা যে প্রোগ্রাম, বুঝছো, সি ভাষায় এই যে উচ্চতর ভাষা বলে এটাকে, বুঝছো। সি ভাষার কোডটাকে কি বলে বলো, উচ্চতর ভাষা বলে। এরকম উচ্চতর ভাষায় লেখা প্রোগ্রামকে আমরা আসলে কি বলি বলো তো, সোর্স কোড বলি, সোর্স কোড। আর এই যে কম্পিউটার ভাষা বা মেশিন ভাষায় লেখা যে কোড, এগুলোকে আমরা অবজেক্ট কোড বলি। এই দুইটা কিন্তু খুব বড় সড়ো MCQ আর কি, বুঝছো, খুব আসে। বলবে যে সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলে, উত্তর হবে কি বলো, উত্তর হবে সোর্স কোড। আবার বলবে 0-1-0-1 লেখা কোডকে কি বলে, উত্তর হবে কি বলো তো, অবজেক্ট কোড হবে উত্তর। বুঝতে পেরেছো? তাহলে এই দুইটা MCQতে খুব আসে, এরকম দুইটা কোশ্চেন আর কি। এখন দেখো আমরা অনুবাদক প্রোগ্রাম নিয়ে একটু কথা বলতে চাই। বলা হচ্ছে যে প্রোগ্রাম, কি বলা হচ্ছে বলো, বলা হচ্ছে যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। যে প্রোগ্রাম সোর্স কোডকে কি বলে বলো, অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে হচ্ছে আমরা কি বলছি বলো, তাকে আমরা অনুবাদক প্রোগ্রাম বলছি। আশা করি সবাই বুঝতে পেরেছো অনুবাদক প্রোগ্রাম। এখন দেখো অনুবাদক প্রোগ্রামের পরে অনুবাদক সফটওয়্যার নিয়ে কথা বলতে চাই। আসলে যে সফটওয়্যার এই অনুবাদটা করে থাকে আর কি, দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে সফটওয়্যার এই সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তর করে তাকে হচ্ছে অনুবাদক সফটওয়্যার বলে। একটু আগে দেখেছি অনুবাদক প্রোগ্রাম, এবং অনুবাদক প্রোগ্রামে আমরা বলেছি যে প্রোগ্রাম কোনো সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তর করে তাকে বলেছি অনুবাদক প্রোগ্রাম। আর অনুবাদক সফটওয়্যার কাকে বলছি, যে সফটওয়্যার এরকম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে আমরা কি বলেছি বলো, তাকে আমরা অনুবাদক সফটওয়্যার বলেছি। আসলে দেখো আমরা এখানে তিনটা অনুবাদক সফটওয়্যার দেখবো। তোমরা হয়তো খুব ক্লিয়ারলি লেখাগুলো পড়তে পারবা না, আমি একটু বলে বলে দিই, আমার এই স্লাইডটা খুব জঘন্য, এই জন্য পড়া যাচ্ছে না আর কি। অনুবাদক সফটওয়্যার তিনটে এখানে দেখবা। একটা হচ্ছে অ্যাসেম্বলার, এটা হচ্ছে কি অ্যাসেম্বলার, বুঝছো।
একটা হচ্ছে কম্পাইলার, আর লাস্টে আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার। কয়টার কথা বলেছি? অনুবাদক সফটওয়্যার তিনটা। এই তিনটা পড়তেই যত বোরিং লাগবে আর কি, এরপর থেকে এই ক্লাসটা ভালো লাগবে। যার আগের ক্লাসগুলো করছো, রেগুলার ক্লাস করছো, অনেক ভালো লাগবে আর কি, ঠিক আছে? তাহলে দেখো, এই অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার নিয়ে একটু জানাই। আগে বলি অ্যাসেম্বলারটা কি। দেখো, আমাদের সেকেন্ড জেনারেশনের একটা ভাষা আছে, সেকেন্ড জেনারেশন। ওই ভাষাটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। সেকেন্ড জেনারেশনের যে ভাষা, ওটাকে কি বলেছি বলো? অ্যাসেম্বলি ভাষা বলেছি, অ্যাসেম্বলি ভাষা। ওই অ্যাসেম্বলি ভাষার কোডকে এই মেশিন ভাষা বা 0101 এ কনভার্ট করতে আমরা যার হেল্প নিই, ওটাকে আসলে অ্যাসেম্বলার বলে, বুঝছো? অ্যাসেম্বলার। আর এই কম্পাইলার আর ইন্টারপ্রেটার নিয়ে আমরা জানবো অবশ্যই। কম্পাইলার আর ইন্টারপ্রেটার মূলত কি জানো? আস্তে আস্তে বুঝতে পারবো আর কি। আমি একটু 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 করে দেখাই। আগে একটু তোমাদেরকে অ্যাসেম্বলারটা একটু বলি। দেখো, আগে আমরা একটু অ্যাসেম্বলার নিয়ে কথা বলি। অ্যাসেম্বলার দেখো, বলা হচ্ছে এই যে অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে অ্যাসেম্বলার মূলত কি করে বলতো? এরকম মেশিন ভাষাতে রূপান্তর করে। দেখো, এই যে এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এগুলো আমাদের একদমই প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় একটা জিনিস আছে আসলে। অ্যাসেম্বলি ভাষার যে কোড, এটা একদমই কি আমাদের প্রয়োজনই নাই। তো এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষার কোড আর কি। আর এটা হচ্ছে কি মেশিন ভাষার কোড, 0101 এর কোড। আর এইটা একটা জিনিস জানবে এখান থেকে, নেমোনিক, একটা এমসিকিউ আর কি। নেমোনিক কি বলেছি বলো? নেমোনিক বলেছি, নেমোনিক, বুঝছো? নেমোনিক, এই যে এটা কি বলতো? এই যে আমাদের যে অ্যাসেম্বলি ভাষায় যে কোড লিখছি না, এই কোডের ক্ষেত্রে এই যে সাব, মুভ, এরকম অ্যাড পাবা, এগুলাকে নেমোনিক বলে। এটা খুব এমসিকিউতে আসে, বুঝছো? এটা খুব এমসিকিউতে আসে। দেখো, এটাকে কি বলছি আমরা? নেমোনিক বলেছি, নেমোনিক। দেখছো হয়তো নেমোনিক। দেখো, বলা হয়েছে যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে হচ্ছে অ্যাসেম্বলার বলে। কি বলছে দেখো, বলছে যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে আমরা অ্যাসেম্বলার বলছি। ওকে, অ্যাসেম্বলার বলছি। ওকে, কি রে, জুমে নাকি সাউন্ড প্রবলেম? কেমনে শুনবো? হ্যালো হ্যালো হ্যালো, এই জুমে কি সাউন্ড প্রবলেম নাকি? ও, বুঝতে পেরেছি, একজন মানে শুনতে পারছিল না আর কি। না, তারপরে তো অনেক কমেন্ট। সাউন্ড কি সমস্যা? সাউন্ডে কি হচ্ছে? হ্যালো হ্যালো, ঘ্যার ঘ্যার করে? হ্যালো হ্যালো হ্যালো, এখনো ঘ্যার ঘ্যার করে? এ তো প্রপারলি ঢুকায়ও নি। দেখো তো এখন, এখন সাউন্ডের কি অবস্থা ভাইয়া? বাচ্চা কাচ্চা, এখন সাউন্ড, এখন কি অবস্থা দেখো তো সাউন্ডের। এখন কি অবস্থা? এখন ঠিক আছে? এখন কি আগের থেকে ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বলবা, সমস্যা হলে আবার বলবা। ওকে, তাহলে আমি যে কথা বলছিলাম আর কি, ঠিক আছে? আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে, দেখো, মানে ব্যাপারটা হইতেছে অ্যাসেম্বলারটা কি এক ধরনের অনুবাদক সফটওয়্যার। অ্যাসেম্বলারের তো এখন কোনো ব্যবহার নেই। কেন ব্যবহার নেই? কারণ অ্যাসেম্বলি ভাষা এখন আর ব্যবহার করি না আমরা। তো অ্যাসেম্বলি ভাষায় যখন কোনো প্রোগ্রাম লেখে, বুঝছো, এরকম করে লিখে আর কি অ্যাসেম্বলি ভাষায়। এইভাবে যখন প্রোগ্রাম লিখে, এইটাকে তুমি যদি মেশিন ভাষায় বা 0101 কনভার্ট করো, ইউনিট এর সফটওয়্যার, ইউনিট কার? অ্যাসেম্বলারের। বুঝতে পেরেছ? আশা করি অ্যাসেম্বলার ব্যাপারটা বুঝতে পেরেছ আসলে। ওকে, তো বলা হচ্ছে দেখো, যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে অ্যাসেম্বলার বলে। বুঝছো জিনিসটা? যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে কি বলছি আমরা? অ্যাসেম্বলার বলছি। আমার মনে হয় না যে অ্যাসেম্বলার নিয়ে খুব একটা প্যারা খেয়ে যাবা, শুধু এই অ্যাসেম্বলারের সংজ্ঞাটা জানলেই চলছে।
এখন আমরা একটু ইন্টারপ্রেটার আর আচ্ছা অ্যাসেম্বলার একটু সুবিধা অসুবিধা বলি। এটা একদম অপ্রয়োজনীয় একটা স্লাইড। অ্যাসেম্বলার সুবিধা অসুবিধা জীবনও আসে নাই পরীক্ষায়, তারপর একটু বলি। বলা হচ্ছে নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে অ্যাসেম্বলার। বুঝছো, নেমোনিক কোড বলে তো মানে অ্যাসেম্বলার দিয়ে তুমি যখন কোনো কোড লিখবে অ্যাসেম্বলার দিয়ে, বুঝছো আমি ভুল বলেছি, অ্যাসেম্বলি ভাষায় যখন কোনো কোড লিখবে ওই কোডগুলোকে নেমোনিক বলে। আবার বলি অ্যাসেম্বলি ভাষায়, অ্যাসেম্বলি একটা ভাষার নাম, এই ভাষায় যখন প্রোগ্রাম লিখবে এইটাকে কি এটাকে তোমার নেমোনিক বলবো আর কি। এই নেমোনিকটাকে আমার হচ্ছে মেশিন ভাষায় রূপান্তর করা অ্যাসেম্বলারের কাজ। তারপর বলা হচ্ছে প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ শো করবে। কোনো প্রোগ্রামে যে ভুল টুল যদি থাকে না সেগুলোকে এরর মেসেজ আকারে শো করাটা অ্যাসেম্বলারের কাজ। তারপরে প্রোগ্রামের যদি কোনো ভুল থাকে এরর থাকে সেটা কারেকশনে হেল্প করে, টেস্টিং ডিবাগিং এ হেল্প করে, মেমোরিতে কম জায়গা লাগে। এটা আসলে খুব অল্প সাইজের তো তাই। আর হচ্ছে অসুবিধার কথা যদি বলতে চাই, এখানে আমরা দুইটা অসুবিধা পেয়েছি। একটা হচ্ছে প্রোগ্রাম নির্বাহের জন্য অনেক বেশি সময় নেয় প্রোগ্রামকে অনুবাদ করতে। বুঝছো, মনে করো তুমি হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় কোড লিখছো, এটাকে মেশিন ভাষায় কনভার্ট করতে তুলনামূলকভাবে কি বলতো সময় একটু বেশি নেবে আর কি। বুঝছো, কে সময় নেবে? অ্যাসেম্বলার। আর এক্সাক্ট কম্পাইল থেকে সে 5 থেকে 25 গুণ বেশি সময় নেয় আর কি। বুঝছো, যাই হোক এটা এত গুরুত্বপূর্ণ কিছু না, আগেই বলে দিয়েছিলাম। এখন একটু কম্পাইলারকে নিয়ে বলবো। দেখো আমরা যে সি ভাষায় কোড লিখি না ভাইয়া, আমরা যে সি ভাষায় বলতো কম্পাইলারের প্রয়োজন। দেখো এই দেখো তোমার সোর্স কোড করে দিবে। শোনো, বলা তোমরা বলো শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ সেমিকোলন হ্যান ত্যান, এই যে কোডটা লিখছো এটা কি বলতো, এটা তোমার জন্য কোড। এই সোর্স কোড জন্য কম্পাইলার বলছে সোর্স কোড বলো কম্পাইলার। আমাদের কম্পাইলার কয়টা ধাপে কাজ করে বলে? দুইটা ধাপে কাজ করে। শোনো, প্রথম কম্পাইলার যেটা করে, মনোযোগ দিয়ে, কম্পাইলার আসলে কি একটা অনুবাদক। এই অনুবাদ আমরা যে সি ভাষায় যে কোড লিখি, তুমি যে কোড লিখছো না সি ভাষায়, এই ক্লাসে আমি তোমাদেরকে একটু পরে দেখাই দিব না। তুমি যখন প্রথমে সি ভাষায় লিখো এইটাকে কিন্তু অবজেক্ট করতে হয়, পরে আবার কিন্তু একটা আউটপুট ফাইলও রূপান্তর হয়। তুমি ওই যে কালো রঙের যে কনসোলে যা দেখো এটা কিন্তু আউটপুট ফাইল। আমি তোমাকে দেখাবো যে করলে প্রথমে দেখবা অবজেক্ট কোডে রূপান্তর হবে, রান করলে দেখবা আবার কি হবে বলো তো, একটা আউটপুট ফাইলে রূপান্তর হবে। তো কত করলো বলো? অবজেক্ট কোডে রূপান্তর করলো, সাথে সাথে যতগুলা এরর আছে এরর আকারে শো করলো। এর মধ্যে ইনপুট দিবা, এই যে তুমি ইনপুট দাও না, যা যা তোমার ইনপুট দেওয়া লাগে 2 দাও 7 দাও, এগুলা নিয়ে সে আউটপুট আকারে। দেখো কি বলছে, দেন আউটপুট ফাইল রূপান্তর হবে আর কি। আর আমাদের যে ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার আসলে কি করে না বলো, অবজেক্ট করে রূপান্তর করে না। ইন্টারপ্রেটার না করে একবারে আউটপুট রূপান্তর করে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, হুম শোনা যাচ্ছে? কি করলা? কি হাত লাগছিল? ওকে, আচ্ছা।
তাহলে দেখো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে কম্পাইলার এই কম্পাইলারটা কি করলো, তুমি যখন একটা সোর্স কোড দিলা সোর্স কোড কোনটা, এই যে সি ভাষায় যে প্রোগ্রাম লিখলাম এটা সোর্স কোড। এই কম্পাইলার কি করলো, এটাকে একটা অবজেক্ট ফাইল ওবিজে লিখছে, অবজেক্ট ফাইল এবং যাবতীয় এরর মেসেজ শো করলো। দেন তুমি কি করবা, এই অবজেক্ট যে কোডটা, এই অবজেক্ট কোডে তোমার যাবতীয় ইনপুটগুলা দিলে সে একটা আউটপুট ফাইলে রূপান্তর করবে আর কি। এটা হচ্ছে কম্পাইলার করে। কিন্তু এই ইন্টারপ্রেটার আসলে অবজেক্ট কোডে রূপান্তর করে না, সে ডিরেক্ট আউটপুট ফাইলে রূপান্তর করে। শোনো, আমাদের কম্পাইলার কি করে, তুমি যত লাইনের প্রোগ্রাম লিখছো সবগুলাকে একবারে অনুবাদ করে, সবগুলা কি করে বলো, একবারে অনুবাদ করে। কে করে বলো, কম্পাইলার। কিন্তু ইন্টারপ্রেটার কি করে জানো, লাইন বাই লাইন অনুবাদ করে, লাইন বাই লাইন। ধরো প্রথমে সে 2 লাইন অনুবাদ করছে, করার পরে এই জায়গায় যদি কোনো ইনপুট লাগে ও এখানে ইনপুটটা নিয়ে নেবে, নিয়ে পরের লাইনে যাবে, এরকম আর কি। বুঝতে পেরেছ? দেখো আমাদের এখানে কি বলা হয়েছে যে অনুবাদক সোর্স কোডকে সম্পূর্ণ একবারে অনুবাদ না করে এক লাইন করে অনুবাদ করে তাকে ইন্টারপ্রেটার বলে। তো আমাদের খালি এই জায়গায় এই ইয়াটা দরকার হবে, এই হচ্ছে পার্থক্যটা দরকার এই ইন্টারপ্রেটার আর কম্পাইলারে। এছাড়া আমাদের এই ক্লাসের থিওরি খুব একটা গুরুত্বপূর্ণ থিওরি না। তো ভালোভাবে একটু দেখবা যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্য দেখো। কম্পাইলার কি করে, কম্পাইলার পুরা প্রোগ্রামকে একবারে অনুবাদ করবে। বুঝতে পেরেছো? আমাদের যে সি ভাষায় আমরা যে কোড লিখি এই জায়গায় কিন্তু কোনো লাইন বাই লাইন অনুবাদ হয় না, একবারে টোটালটাই অনুবাদ হয়। একবারে কি বলছি বলো, একবারে টোটালটাই অনুবাদ হয়। দেখো কি বলা হয়েছে, সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে অনুবাদ করা হয়। সবাইকে আমার কথা বুঝতে পেরেছ? একবার অনুবাদ কে করছে, সম্পূর্ণ প্রোগ্রাম তুমি যে কোড লিখছো পুরো প্রোগ্রামকে একবারে আমাদেরকে অনুবাদ করে কে বলো, কম্পাইলার। আর ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন। বুঝতে পেরেছো? তাহলে সি ভাষার জন্য আমরা যে কম্পাইলার ইউজ করলাম পুরা প্রোগ্রামকে সে একবারে অনুবাদ করে দিছে। বুঝতে পেরেছো? আর আমাদের ইন্টারপ্রেটার আমরা ওইভাবে ব্যবহার করি না আসলে, সেই ইন্টারপ্রেটার অনুবাদ করে গেল, উপস্থাপন করে বা ধরো পুরা প্রোগ্রাম অনুবাদ করলো, পুরা প্রোগ্রামে যত ভুল সব একবারে শো করবে। কিন্তু ওই ব্যাটা তো লাইন বাই লাইন অনুবাদ করছে, কে করছে বলো, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করছে। যখন ভুল পেয়ে গেছে থেমে যেয়ে বলছে এই যে একটা বুলেট কর, তারপরে যাবো। কথা ক্লিয়ার? প্রথমে বল কম্পাইলার লাইন বাই লাইন, এর বলছে একটা করে আসলে তুমি যদি একটু করে যাও যে আমি কি শেষ মাথায় আসছি, আবার দৌড়ে আবার কি শেষ মাথায় আসছি, এমন করলে তোমার দেরি হয়ে যাবে না? আর তুমি যদি কমপ্লিট করে ফেলো তাহলে তুমি দ্রুত যেতে পারবে না। ব্যাপারটা এরকম। ধরো আরো ভালোভাবে বুঝাই, তুমি ধরো বাসে সবাই একবারে তুই গেলা তাহলে সময় লাগবে কম, আর যদি করে নাও হচ্ছে আসলে ওই যে ওই এটা ওটা দাও তো, ওখানে আগেরটা দাও। লাগা লাগবে না। ওকে ওকে, তাহলে আশা করি এই দুইটা বুঝতে পেরেছি। আর এরপরে যে এটা বলা হয়েছে যে প্রোগ্রাম একবারে কম্পাইল করলে
তিনটাই বুঝছো আশা করি। এরপর বলছে প্রোগ্রাম একবার কম্পাইল করলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। প্রোগ্রাম যখন তুমি একবার কম্পাইল করবা, পুরো প্রোগ্রামকে ধরে একবার তুমি অনুবাদ করে ফেলছো, পরবর্তীতে আর কোনো কম্পাইলেশনের প্রয়োজন নাই। বুঝতে পেরেছো? পরে আর কোনো কম্পাইলেশনের কি প্রয়োজন নাই। কোথায় প্রয়োজন নাই বলো তো? প্রয়োজন নাই হচ্ছে আমাদের কম্পাইলারের ক্ষেত্রে, কিন্তু ইন্টারপ্রেটারে তুমি যতবার এটা ব্যবহার করতে চাও ততবার করে অনুবাদ করে নিতে হবে। এটা একটা বড়সড় সমস্যা আর কি। সত্যি বলতে আমাদের এই যে এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এটা বলো, এই চারটার দিক থেকে আসলে কম্পাইলার বেটার। কার থেকে বলো তো? এই ইন্টারপ্রেটারের থেকে। যে তোমার প্রোগ্রাম হচ্ছে কি বারবার অনুবাদ করা লাগছে কোথায়? ইন্টারপ্রেটারে। আর একটা এই 5 নম্বরটা একমাত্র কম্পাইলারের জন্য পচা, ইন্টারপ্রেটারের জন্য ভালো, এই একটা। বাকি সবগুলোর দিক থেকে কম্পাইলার বেটার। আমি তোমাদেরকে বুঝাই বলি জিনিসটা। ওকে, এখন দেখো আমি তোমাদেরকে জিনিসটা বুঝাই বলি। ধরো তোমার একটা 500 লাইনের একটা কোড, তোমার একটা 500 লাইনের কোড, ধরো 500 লাইনের কোড, এই যে 500 লাইনের কোড। এখন 500 লাইনের কোডে মনে করো 499 নম্বর লাইনে একটা ভুল আছে, ঠিক আছে? তো আমাদের ইন্টারপ্রেটার কি করবে? এই জায়গায় আসছে, এসে ভুলটা পাইছে, তুমি সলভ করলা, পরের লাইন করে শেষ করে দিল। এই দিক থেকে ইন্টারপ্রেটার ভালো। কিন্তু কম্পাইলারের সমস্যা হচ্ছে ভুল একদম শেষের লাইনে, বাট ওইটা ঠিক করার পরে আবার পুরো প্রোগ্রামকে অনুবাদ করতে হবে। এই একটাই শুধুমাত্র অসুবিধা। কিন্তু এইটাকে উপেক্ষা করলে আসলে কম্পাইলার বেটার দেন কি ইন্টারপ্রেটার। দেখো এখানে কি বলেছে, বলছে যে কোডে কোনো ভুল থাকলে ভুল সংশোধনের পর পুনরায় সম্পূর্ণ কোডটি কম্পাইল করতে হয়। এটা হচ্ছে আমাদের কম্পাইলারের একটা অসুবিধা। কিন্তু আমাদের যে ইন্টারপ্রেটারে কি বলেছে যে কোডে কোনো ভুল থাকলে ভুল সংশোধনের সেখান থেকে কি কোডটা ইন্টারপ্রেট করতে হয়। তার মানে এই একটা জিনিস হচ্ছে আমাদের বেটার। কে বেটার বলো তো? এই একটা জিনিস হচ্ছে আমাদের বেটার। কে বেটার বলো? আমাদের ইন্টারপ্রেটার বেটার। যাই হোক, এগুলাকে আমরা বাদ দিচ্ছি। আমরা আমরা এখন তাহলে তোমাদের থিওরি পার্ট থেকে প্র্যাকটিক্যাল পার্টে নিব। এই ক্লাসে একটা মাত্র অপারেটর তোমাদেরকে দেখাবো আর কি। এই অপারেটরটার নাম হচ্ছে লজিক্যাল অপারেটর। দেখো তোমরা অ্যান্ড লজিক গেট চিনো না? অ্যান্ড লজিক গেট, এই অ্যান্ড লজিক গেট কিন্তু এখানে ব্যবহার হবে। অ্যান্ড লজিক গেট কখন? ধরো তোমার দুইটা শর্ত, এই দুইটা শর্তই ট্রু, এটার জন্য কিন্তু অ্যান্ড লজিক গেটের প্রয়োজন আছে। ধরো তুমি এটা একটা শর্ত দিলা, এখানে আরেকটা শর্ত দিলা, তুমি চাচ্ছ এই দুইটা শর্ত দুইটাই যদি সত্যি হয় তাহলে তুমি হচ্ছে হোল যে তোমার শর্ত বা পুরা শর্ত তুমি সত্য বলতে চাচ্ছ। কথাটা আবার বুঝো। মনে করো দুইটা শর্ত আছে, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, তুমি চাচ্ছ দুইটা শর্ত দুইটাই যদি সত্যি হয় তবে আমি কাজটা করব। সেক্ষেত্রে এই দুইটা শর্তের মাঝে একটা এন্ড লজিক গেট দিবা। এন্ড লজিক গেটের জন্য দুইটা এরকম এম্পারসেন্ট দিতে হয়। দুইটা এম্পারসেন্ট দিলে সেটা আসলে কি মিন করে বলো তো? সেটা মিন করে হচ্ছে আমাদের এন্ড লজিক গেট। তাহলে এটা একটা শর্ত, এটা আমাদের আরেকটা শর্ত, মাঝে আমরা দুইটা এম্পারসেন্ট দিলে এন্ড লজিক গেট হয়ে গেল। আর তুমি ধরো বললা যে এই দুইটা শর্ত যে কোনো একটা সত্যি হইলেই কাজটা করো, তখন মাঝে এরকম দুইটা দাগ দিবে, এটা হচ্ছে অর লজিক অপারেটর আর কি, বুঝছো? তখন কি এই শর্ত সত্যি হইলেও হবে, এটা সত্যি হইলেও হবে, বাট দুইটা সত্যি হইলে তো কোনো সমস্যা নেই আর কি। বুঝতে পেরেছো? আচ্ছা, আর আরেকটা হচ্ছে নট সাইন। সেটা হচ্ছে ধরো এই শর্ত তুমি বললে এই শর্ত যদি সত্যি না হয় তবে কাজটা করো, তখন তুমি এই শর্তের আগে এরকম নট সাইন দিয়ে দিবে, তখন কি এই শর্ত সত্যি না হলে কাজ করবে। যাই হোক, আমাদের এই হচ্ছে থিওরি পার্টটা ছিল, অনেক কষ্ট করলাম তোমরা। এখন আমি প্র্যাকটিক্যাল পার্টে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমি এক এক করে তোমাদের প্রোগ্রাম সলভ করবো আর কি। আমি প্রথমে বয়াগুলো দাও তো, দাও তো, ওয়াকম লিখবো। ওকে, এটা এখানে দিয়ে দে, এটা নিয়ে দিল। হিন্দিটা ওকে।
এটা নামাই দাও, এই জায়গায় দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা সবাই জুমে চলে এসো, জুমে ভালো হয় আর কি প্র্যাকটিক্যাল পার্টটা। আমি যেটা করলাম আর কি তোমাদের জন্য সেটা হচ্ছে কোড ব্লকসটা অন করলাম। কোড ব্লকসটা অন করে কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, ওকে। এখন আমি কোড করা শুরু করব। প্রথমে আমি যে প্রবলেমটা সলভ করতে চাই, আমি যদি একটু লিখতে চাই এখানে, সেটা হচ্ছে কি ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভাই আমি ক্লাস নিচ্ছি, আমি ফোন দিব না রাতে। তিনটি সংখ্যার মধ্যে, না না, তিনটি সংখ্যা আগে না, আগে দেখবো একটি সংখ্যা, একটু লিখি আবার। একটি সংখ্যা, শোনো, একটি সংখ্যা আসলে তিনটা মডেল হতে পারে, ঠিক আছে? সে হচ্ছে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আর শূন্য হতে পারে। শোনো, শূন্য কিন্তু একটা স্টেট, এর বড় হয়ে গেলে সংখ্যাটা ধনাত্মক, এর ছোট হয়ে গেলে কিন্তু ঋণাত্মক। বুঝতে পেরেছো? একটা সংখ্যা শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে একটি সংখ্যা ধনাত্মক, একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, ওকে। এই জিনিসটা আমরা এখন সলভ করব, এবং এটা আমি তোমাদেরকে সলভ করে দিব দুইটা জিনিস দিয়ে। একটা হচ্ছে আগে ইফ দিয়ে সলভ করে, ইফ ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে সলভ করে দিচ্ছি। সবাই একটু দেখবা, মিলানোর চেষ্টা করবা, না বুঝলে কমেন্ট করবা। সেই কমেন্টটা তোমার এখানেও সাউন্ড সাউন্ড আসতে আসতেছে, সাউন্ড আসতে আসতে কেন আসবে? হুম, সাউন্ড কি আসলেই কম? কিছুই তো বুঝলাম না দিব, সাউন্ড কম হয় কেন? হ্যালো হ্যালো হ্যালো, তো খুব জ্বালার মধ্যে আছি। সাউন্ড তো বাড়ানোই আছে। হ্যালো 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 হ্যালো। কি হয়েছে? হুম, খুব ভালো একটা জিনিস শিখেছে। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, সাউন্ড কি আসলেই কম? আমি না বুঝতেছি না, সাউন্ড কি কম? কেমনে কম হয় সাউন্ড? হ্যালো 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 হ্যালো। কি একটা জ্বালায় আছি। হ্যালো 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 হ্যালো। এটা রিসিভার, ছবি তো ঠিক আছে না? হুম? আল্লাহ, না, সাউন্ড তো ঠিক আছে তাই না? সাউন্ড নিয়ে আবার বসতে হবে পরে আমার। ওকে,
দেখো, তাহলে আমি প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, একটা হেডার ফাইল নিলাম। এরপরে আমরা আরেকটা হেডার ফাইল নিলাম, সেটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। কনসোল ইনপুট আউটপুট, আই থিঙ্ক এই দুইটা নিয়ে তোমাদের খুব একটা সমস্যা নাই, ঠিক আছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আচ্ছা, বাসায় নিচে রেখে চলে যান, রেকর্ডিং দেব, সমস্যা নেই। এখন এই দুইটা হেডার ফাইল তো গেল। এখন দেখো আমরা মেইন ফাংশনে যাচ্ছি, আইএনটি মেইন। মেইন ফাংশনের স্টেটমেন্টের শুরু, স্টেটমেন্টের শেষ, একদম লাস্টে দিলাম হচ্ছে রিটার্ন 0। এগুলো সব মুখস্থ তোমাদের আশা করি। এবং তার আগে থাকবে, বাসায় যাও দিব, গেট সিএইচ, তার আগে থাকবে গেট সিএইচ। ওকে, আচ্ছা গেল। ভাইয়া কি স্টুডিও ডেকোরেশন করেছেন? ভাই কি স্টুডিও ডেকোরেশন করছেন? করছেন নাই? ওকে, হ্যালো, হ্যাঁ ভাই, আমি বাসায় আছি, আসুন। আরে আসেন আসেন, সামনাসামনি কথা বলবেন, আসেন। আরে ভাই, অন্য কেউ দিবে ক্লিয়ার করে আজকে, তাহলে করেন। না আমি পারবো না ভাই, ফুল ক্লিয়ার করতে। আরে আসেন কথা বলি। ইবিআই তে? আচ্ছা, ক্লাস নিয়ে আসেন, আসেন এদিকে। ওকে, আপনি ক্লাস শেষ করে ফোন দেন, আমি থাকবো। ফোন, ক্লাস শেষ করে ফোন দেন। ওকে ঠিক আছে, আগে ভালো আছে। ওকে, আইএনটি এ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন দেখো, আমি একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, যে একটা নাম্বার চাচ্ছি, তাই এটা খুবই সহজ একটা প্রোগ্রাম, তোমরা অনেক কনফিডেন্ট হবে আর কি এই প্রোগ্রামটা সলভের মাধ্যমে। তো আমি এখানে একটা মেসেজ দিয়ে বললাম যে এন্টারের নাম্বার, এন্টারের নাম্বার, ঠিক আছে, এন্টারের নাম্বার। দেন আমরা এন্টারের নাম্বারের পরে আমরা নিব এটাকে স্ক্যানএফ ফাংশন দিয়ে নিলাম। স্ক্যানএফ এর মধ্যে কে বলতে পারবে স্ক্যানএফ এর মধ্যে কি করব? স্ক্যানএফ এর মধ্যে কি করব কেউ বলতে পারবে? কি করবে স্ক্যানএফ এর মধ্যে? হুম, বলতে পারবে কেউ? স্ক্যানএফ এর মধ্যে কি করব কেউ বলতে পারবে? স্ক্যানএফ এর মধ্যে কি করব কেউ বলতে পারবা? হাত তুলছো একজন, শুনি, হাত তুলো আবার। হাত তুলে না কেউ। স্ক্যানএফ এর মধ্যে আমরা পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম, একটা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম। এরপর এটাকে নিয়ে নিলাম কমা এম্পারসেন্ট কি দিয়ে বলো তো? কমা এম্পারসেন্ট এতে। ওকে, এখন আমাদের নাম্বার নিয়ে শেষ। এটা ইফ দিয়ে সলভ করবো ভাই, তিনটা ইফ আসবে, একদমই সহজ। পজিটিভের জন্য লিখলাম ইফ তোমার যে নাম্বার এ সেটা যদি গ্রেটার দেন 0 হয়, প্রিন্ট করে দিবা প্রিন্টএফ এর মধ্যে, তখন লিখে দিবা হচ্ছে পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, ইজ দ্য লার্জেস্ট, লার্জেস্ট। এবং পার্সেন্টেজ ডি এর পরিচয়টা হইতেছে এ। এটা বুঝতে পেরেছ? এটা হচ্ছে মানে পজিটিভের জন্য আমরা লার্জেস্ট বলতেছি, আমি পজিটিভ। এত চিন্তা মাথায় থাকলে পড়ালেখা আমি করা যায়? পজিটিভ, বুঝতে পেরেছো? আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন একটা মেসেজ প্রিন্ট করলাম এন্টারের নাম্বার, দেন একটা নাম্বার স্ক্যান করে নিলাম পার্সেন্টেজ ডি দিয়ে।
নিয়েতে রাখলাম, দেন বললাম ইফ এটা যদি কি গ্রেটার দেন 0 হয় তখন পার্সেন্টেজ ইজ পজিটিভ, এবং পরিচয়টা বললাম এ। একইভাবে তুমি হচ্ছে নেগেটিভের জন্য লিখবা সেম ভাবে ইফ দিয়ে, যে ইফ এ লেস দেন 0 তখন কি বলবা, নেগেটিভ। নেগেটিভ, বুঝতে পেরেছো? নেগেটিভ। আর আরেকটা কন্ডিশন দিয়ে দিবা কিসের জন্য বলো, আরেকটা কন্ডিশন দিয়ে দিবা হচ্ছে শূন্যের জন্য। ইফ এ ইকুয়াল 0 না, কিন্তু ডাবল ইকুয়াল, কেননা দুইটা ইকুয়াল মানে সমান কিনা। তখন কি হয়ে যাবে, তুমি যদি লিখো পার্সেন্টেজ ডি 0, তখন কি প্রিন্ট হবে জানো? আমি তোমাকে দেখাই কি প্রিন্ট হয়। ধরো আমি একটু রান করে দেখাচ্ছি। প্রোগ্রামটা রান করলাম। রান করার পরে আমরা প্রথমে বলছি যে এন্টারের নাম্বারে আমি দিয়েছি 5। তো 5 দিলে বলতেছে কি 5 ইজ পজিটিভ, কি বলছে বলো? 5 ইজ পজিটিভ বলবে, এটাই স্বাভাবিক, এটাই বলছে। তো আমি আবার প্রোগ্রামটা রান করলাম, দেখো আমি আবার প্রোগ্রামটা রান করছি। রান করার পরে এখন যেটা করছি আর কি, সেটা হচ্ছে -9 দিলাম, -9। তো -9 দিলে যেটা হচ্ছে আর কি, -9 দিলে দেখো কি প্রিন্ট করতেছে, বলতেছে -9 দিলে কি, -9 ইজ নেগেটিভ। বুঝতে পেরেছো? দেখো আবার প্রোগ্রামটা রান করলাম, আবার যদি প্রোগ্রামটা রান করে এখন আমি দিলাম 0, এখন কি প্রিন্ট করে দেখো, বলছে 0 ইজ 0। কি প্রিন্ট করছে বলো? 0 ইজ 0। তো জিনিসটা কি আসলে ঠিকঠাক লাগতেছে তোমাদের কাছে? 0 ইজ 0 হবে। সো এই কারণে আমি বলতে চাচ্ছি যে শূন্যের সময় এই জিনিসটা প্রিন্ট না দিয়ে তুমি শূন্যের সময় শুধু 0 প্রিন্ট দিয়ে দাও, একটা শূন্যের সময় শুধু কি একটা 0 প্রিন্ট দিয়ে দাও, শূন্যের সময় শুধু একটা 0 প্রিন্ট দিয়ে দাও, শেষ। এই হচ্ছে আমাদের প্রবলেমটার সলিউশন আসবে। বুঝতে পেরেছো? প্রবলেমটা আমরা এভাবে সলভ করলাম। সবাই কি বুঝছো? এটা যদি কেউ না বুঝে থাকে আমারে বলো, যে আমি বুঝি না, আমি তারে বোঝানোর চেষ্টা করব। সাউন্ড নাকি আস্তে আস্তে আসে, কি একটা জ্বালায় আছি। এই ভিভো, তোর ফোনের সমস্যা। আমি তো নিজে চেক করে দেখলাম কোনো সমস্যা নেই, আমি নিজে একটু চেক করলাম এতক্ষণ ধরে। ভাইয়া প্রিন্ট গ্লাসটা ভাইয়া প্রবলেম না। আচ্ছা আমি আমি আরেকবার বুঝাই দিতেছি, কোনো প্যারা নেই, চিল। ওকে, সবাই একটু দেখো, আমি বুঝাই দিই একবার করে পুরো প্রোগ্রামটা, মনোযোগ দিবা সবাই। দেখো প্রথমে এই যে এই লাইনটা, এখানে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, আশা করি এটা সবাই বুঝছো। দেন এই দুইটা লাইনের মাধ্যমে এর মানটা গ্রহণ করছে। আমি তিনটাই বুঝাই দিই। ধরো তুমি একটা নাম্বার দিছো 5, তুমি যখন 5 দিবা তখন এইখানে গেল, প্রথমে এখানে গেল, এখানে যাওয়ার পরে দেখবে যে 5, হ্যাঁ, শূন্যের থেকে বড়, সত্য, এই জন্য তখন কি প্রিন্ট করবে, পার্সেন্টেজ ইজ পজিটিভ। তাহলে কি প্রিন্ট করবে, 5 ইজ পজিটিভ, শেষ। এরপরে দেখো পরের যে কন্ডিশন আর কি, ইফ এ লেস দেন 0, তখন যখন প্রোগ্রামে যাবে, দেখো তুমি যেহেতু 5 দিছ, তো 5 এর জন্য কি শর্তটা মিথ্যা না? মিথ্যা বলে তখন কি এটা প্রিন্ট করবে না। এরপর এখানে এসে দেখবে যে এ কি মানে 5 কি শূন্যের সমান না, তখন 0 প্রিন্ট করবে না। সো এটা এরকম হবে আর কি। কিন্তু তুমি যদি নাম্বারে আকারে -5 দাও, তখন কিন্তু এটা প্রিন্ট হবে না, এটা প্রিন্ট হবে না, এটা প্রিন্ট হবে। আর তুমি যদি নাম্বার আকারে 0 দাও, তখন কি 0 প্রিন্ট হয়ে যাবে। এখন কি সবাই বুঝতে পারতেছে? একটু বলো তো যে এখন সবাই বুঝতে পারতেছো কিনা, একটু বলো যে সবাই বুঝতে পারতেছো কিনা, একটু বলো যে সবাই বুঝতে পারছো কিনা, একটু বলো। দেখো এটার ফ্লো চার্ট দেখা দিচ্ছি আমি তোমাদেরকে, এটার ফ্লো চার্ট দেখা দিচ্ছি। এটার ফ্লো চার্ট কেমন আর হওয়া উচিত, এই যে এরকম ইফের যেহেতু সব কন্ডিশন চেক হবে। দেখো শুরু, এ এর মান গ্রহণ, এরপরে বলছে যদি এ, যদি কি বলো, যদি এ গ্রেটার দেন 0 হয় তখন এ ধনাত্মক প্রিন্ট করে পরের কন্ডিশনে যাবে, আর যদি মিথ্যা হয় ডিরেক্ট পরের কন্ডিশনে যাবে। ভাই আমাদের নিয়মই এটা, আমাদের
ইফ এর নিয়মে এটা যে কন্ডিশন সত্যি হলে তার স্টেটমেন্ট রিড করে পরের কন্ডিশনে যায়, আর কন্ডিশন মিথ্যা হলে ডিরেক্ট পরের কন্ডিশনে যায়। দেখো এই কন্ডিশনটা ইফ এ লেস দেন 0, তখন কি এ ঋণাত্মক প্রিন্ট করে পরের কন্ডিশনে আসছে, আর যদি কন্ডিশনটা ভুল হয় ডিরেক্ট পরের কন্ডিশনে আসছে। দেন সেম কথা, এটা শর্ত সত্যি হলে 0 প্রিন্ট করে শেষ, না হলে কি ডিরেক্ট শেষ। কথা হইতেছে ভাই, আমার এখানে যেই শর্তই সত্যি হোক সবগুলা চেক করতে হবে, এটাই হচ্ছে ইফের ব্যাপার স্যাপার। ইফ তো এমনই, ওকে, ইফে এরকমই হয় যে সবগুলা চেক হয়। পিডিএফ তো দিব অবশ্যই। এখন দেখো এই প্রোগ্রামটা কেউ কি বলতে পারবা যে ইফ এলস দিয়ে সলভ করা যাবে কিনা, ইফ এলস দিয়ে এটাকে সলভ করা যাবে কিনা? এনিওয়ান, কেউ যদি বলতে পারো বলো যে ইফ এলস দিয়ে এটা সলভ করা যাবে কিনা, বলো। কেউ আমাকে বলো যে ইফ এলস দিয়ে এটা সলভ করা যাবে কিনা, কে বলতে পারবে? মাহিন কি বলতে চাও বলো। মাহিন, ওই মাহিন যাবে, কথা বলো মাহিন। রাজ যাবে? জি ভাইয়া, যাবো এটা। ইফ এলস দিয়ে সব সলভ করা করা যাবে। যাবে, কিভাবে করবে আমাকে বলো তো ইফ একটু। এলস যে, বলো। জি ভাইয়া, প্রথমটা হচ্ছে আমরা ওই যে ইফ এল এস আই কোন জিরো ওটা ধরে নিয়ে পরেরটা হচ্ছে ইলস ধরো, ইলস দিলে তাই হচ্ছে এটা আপনার যে সব করা যাবে ইলস দিয়া। না, করা যাবে না। ইফ এলস এমন এক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস যেখানে একটা কন্ডিশন থাকে, দুইটা স্টেটমেন্ট থাকে। একটা ইফের কন্ডিশন, ইফের স্টেটমেন্ট, আর একটা হচ্ছে এলস স্টেটমেন্ট। এই প্রোগ্রামে কি তোমার একটা কন্ডিশন দুইটা স্টেটমেন্ট মানে দুই ধরনের জিনিস করলে হবে? তোমাকে শূন্য মানে পজিটিভ প্রিন্ট করতে হবে, তোমাকে নেগেটিভ প্রিন্ট করতে হবে, তোমাকে আবার শূন্য প্রিন্ট, তার মানে কি তোমাকে তিন ধরনের কাজ না? যেহেতু তিন ধরনের কাজ, তাহলে তোমাকে আসলে এভাবে করলে হবে না, বুঝতে পেরেছো? তোমাকে যেটা করতে হবে, নতুন একটা জিনিস শিখতে হবে, সেটাকে বলা হয় এলস ইফ। এলস ইফ বলে, এলস ইফ। এটা ইফ দিয়ে সলভ করা যাবে, এলস ইফ এলস দিয়ে সলভ করা যাবে না, করতে হবে এলস ইফ দিয়ে। আমি নতুন এক ধরনের স্টেটমেন্ট দেখাচ্ছি, এলস ইফ। দেখো আমি তিনটাই বলি, ইফ বলি, ইফ এলস বলি, সব বলি। দেখো ইফ এর ব্যাপার কি, ইফ এর হচ্ছে ইফ কন্ডিশন স্টেটমেন্ট, ইফ কন্ডিশন স্টেটমেন্ট, ইফ কন্ডিশন স্টেটমেন্ট, ইফ এরকম হচ্ছে ইফ এলস, সরি ইফ, এটা শুধু শুধু ইফ, যে কন্ডিশন তার স্টেটমেন্ট, কন্ডিশন তার স্টেটমেন্ট, কন্ডিশন তার স্টেটমেন্ট, কন্ডিশন তার স্টেটমেন্ট। এখানে যতগুলা কন্ডিশন সত্যি হবে তার স্টেটমেন্ট গুলো রিড হবে, কন্ডিশন ভুল হলে স্টেটমেন্ট রিড হবে না। এটা হচ্ছে ইফ। আর ইফ এলস, যেটা ইফ এলস, ইফ এলসে ইফ কন্ডিশন স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট, একটা কন্ডিশন দুইটা স্টেটমেন্ট। এই কন্ডিশন সত্যি হলে এটা রিড হবে, আর কন্ডিশন মিথ্যা হলে এটা রিড হবে। এটা হচ্ছে ইফ এলস, আর এটা হচ্ছে শুধু ইফ। আর এলস ইফটা কেমন দেখো, এলস ইফে প্রথমে ইফ কন্ডিশন স্টেটমেন্ট, এটা কি ইফ কন্ডিশন স্টেটমেন্ট, লাস্টে এলস স্টেটমেন্ট থাকবে, কিন্তু মাঝে আরো কন্ডিশন থাকবে, সেগুলো হবে এলস ইফ কন্ডিশন স্টেটমেন্ট, এলস ইফ কন্ডিশন স্টেটমেন্ট, এভাবে এলস ইফ কন্ডিশন স্টেটমেন্ট এভাবে। তার মানে এখানে কন্ডিশন আসলে এন সংখ্যক যদি হয়, স্টেটমেন্ট হবে একটা বেশি, যে এলস এর একটা কন্ডিশন ইফে থাকবে, এলস ইফেও থাকবে, কিন্তু কন্ডিশন থাকবে না এলসে। তাহলে দেখো এই এক্সাক্ট এখানে যেভাবে এঁকেছি, তাতে একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন, তিনটা, চারটা কন্ডিশন, কিন্তু স্টেটমেন্ট পাঁচটা। তাহলে বলেছি এন সংখ্যক কন্ডিশন হলে এন প্লাস ওয়ান সংখ্যক স্টেটমেন্ট হবে। এটা একটা নতুন স্ট্রাকচার আর কি। তাহলে এই প্রোগ্রামটা যদি এলস ইফ দিয়ে সলভ করতে চাও, আগে একটু বলি যে এলস ইফ আর ইফ এর মধ্যে পার্থক্যটা কি। শোনো, তুমি হয়তো ভাবতে পারো যে ইফ দিয়ে করলেই তো হয়েছে, আবার এলস ইফ কেন শিখাইতেছেন? কাহিনী হচ্ছে ইফের থেকে এলস ইফটা অনেক ভালো। কেন ভালো বলি, দেখো ইফে তোমার কোনো একটা শর্ত যদি সত্যি হয়, ধরো ইফে একটা শর্ত সত্যি, তার স্টেটমেন্ট রিড করে, সে পরের কন্ডিশনে যায়, যায় না তো একটা ডিলে হয় না? ধরো তোমার একটা নাম্বার তুমি 5 দিয়েছে, এই শর্তই সত্যি, তখন কি আর তোমার এখানে আসার দরকার ছিল? এখানে আসার দরকার ছিল, কিন্তু ইফের স্ট্রাকচার ওয়াইজ কিন্তু এখানেও এসেছে, এখানেও এসেছে। কিন্তু এলস ইফে কি হয় জানো, কোনো একটা শর্ত সত্যি হয়ে গেলে তার স্টেটমেন্ট রিড করে, কোনো একটা শর্ত সত্যি হয়ে গেলে, কোনো একটা শর্ত সত্যি হয়ে গেলে
তার স্টেটমেন্ট রিড করে আর কোনো কন্ডিশন আর চেক হয় না। মানে ধরো এই শর্তটা সত্যি, এইটা রিড করে আর এই কন্ডিশন চেক হবে না। ধরো এইটা ভুল, এটা চেক করলে এটা সত্যি হয়ে গেছে, তখন এটা রিড করে আর নিচে যাবে না। এই কন্ডিশনটা কখন চেক হবে? তাহলে ধরো এইটাও ভুল, এইটাও ভুল, এইটাও ভুল, তখন এটা চেক হবে। আর এটা যদি সত্যি হয়ে যায় এটা রিড করে শেষ। আর একটাও যদি সত্যি না হয় তখন এলসে যা বলছে তাই করবে। এটা একজন আমাকে বলবা যে কি বলছি আমি, আবার বললি আমি, তারপর বলবো। শোনো, এটার নাম হচ্ছে এলসিফ। এলসিফে কি হয়, কন্ডিশন থাকতে পারে অনেকগুলা। প্রথম কন্ডিশন ইফে, পরের গুলো এলসিফ এলসিফ এলসিফ, আর লাস্টে একটা এলস থাকে। কন্ডিশন যদি থাকে এন সংখ্যক, স্টেটমেন্ট হবে এন প্লাস ওয়ান সংখ্যক। ওয়ান কেন? এই এলস এর জন্য। এলস এ কন্ডিশন থাকে না, শুধু স্টেটমেন্ট থাকে। এই জায়গায় কি হয়, কোন একটা কন্ডিশন পর পর তো চেক হবে, আগে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। একটা যদি সত্যি হয়ে যায় তার স্টেটমেন্ট রিড করে আর পরে যাবে না, এই হচ্ছে ব্যাপার। এখন আমাকে কে বলতে পারবে? হাত তুললো, যে বলতে পারবে একটা হাত তুলো, আমি তাকে আনমিউট করে দিব। বলো কে বলতে পারবা, হাত তুলো। কে পারবা না? বলো কে পারবা, কে পারবা না? সিরিয়াসলি? মাহিন পারবে শুধু? পারবা মাহিন? মাহিন পারবা? ও হাত নামে ফেলছে, গুড। তাহলে এই প্রোগ্রামটা আমি এলসিফ দিয়ে সলভ করতে চাইলে প্রথমটা ইফ, দেন আমি এটাকে দিয়ে দিলাম এলসিফ, কি দিলাম? এলসিফ দিয়ে দিলাম, এলসিফ। আর লাস্টেরটাই কন্ডিশন বাদ দিয়ে দিলাম এলস। এই প্রোগ্রামটা বেটার দেন ইফ। এই প্রোগ্রামটা বেটার দেন ইফ। কেন বেটার? কেননা ইফ হইলে সব কন্ডিশন চেক হইতো, কিন্তু এলসিফ এ দেখো প্রথমে এই কন্ডিশন চেক হবে, এটা ইফ এর। এটা সত্যি হলে এটা রিড করে কোড শেষ, কিন্তু এইটা ভুল হইলে এটা চেক হবে। এটা যদি ভুল না, এটা চেকই হবে না। আবার এটা সত্যি হলে এটা রিড করে শেষ, আর যদি একটাও সত্যি না হয় তাহলে এটা হবে। এখন আমাকে বলো, ধরো এমন একটা ছট মানে নাম্বার দিলা যার জন্য এটাও সত্যি এটাও সত্যি, তখন কি হবে বলো তো কেউ, এনিওয়ান? আমাকে বলো যে ধরো এমন একটা শর্ত দিলে এটাও সত্যি এটাও সত্যি, তখন কি হবে? তখন উত্তর হচ্ছে এইটা প্রিন্ট করবে, এটা আর প্রিন্ট করবে না। কেননা আমি তো বলেছি একটা শর্ত সত্যি হলে শুধু তার স্টেটমেন্ট রিড করে শেষ হয়ে যায়। এই হচ্ছে ঘটনা, বুঝতে পেরেছ? কোন একটা শর্ত সত্যি হয়ে গেলে তার স্টেটমেন্ট রিড করে কি শেষ, এই হচ্ছে ঘটনা। বুঝতে পারছো? তাহলে আমি তোমাদেরকে একটু ফ্লো চার্ট দেখে আর একটু ক্লিয়ার হয়ে যাবে তোমরা। এটা ইফেরটা ছিল, এটা ইফের। ইফের কি হয়েছে দেখো, একটা শর্ত সত্যি হলে তার স্টেটমেন্ট রিড করে পরের কন্ডিশনে গেছে, মিথ্যা হলে ডিরেক্ট পরের কন্ডিশনে গেছে, কিন্তু গেছে পরের কন্ডিশনে। কিন্তু দেখো এলসিফে যদি দেখাতে চাই, এলসিফে দেখো শুরু এর মান গ্রহণ, জেনে দেখো এই শর্ত যদি সত্যি হয় এই গ্রেটার দ্যান শূন্য। ইফ হইলে কি করতো, শর্ত সত্যি হলে এ ধনাত্মক প্রিন্ট করে এই কন্ডিশনে আসতো। কিন্তু কিন্তু দেখো এলসিফে যেটা হয়, এলসিফে যেটা হয় শর্ত সত্যি হইলে ধনাত্মক প্রিন্ট করে শেষ, পরের কন্ডিশনের আসে নেই। এই কন্ডিশনটা মিথ্যা হইলে পরের কন্ডিশন চেক করতে গেছে। আর এটা যদি সত্যি হয় ঋণাত্মক প্রিন্ট করে শেষ। এটাও যদি সত্যি না হয়, এটাও যদি সত্যি না হয়, কি আর করবে? তখন সে ওই যে এলস এর শূন্য প্রিন্ট করে শেষ। আর আমরা এখানে সবসময় যদি বা ইফ তাই লিখবো, এখানে এলসিফ টেলসিফ লেখার দরকার নেই। তাহলে এটা হচ্ছে এলসিফ এর জন্য আমাদের ফ্লো চার্ট। আশা করি সবাই ধরতে পেরেছো জিনিসটা, ফ্লো চার্টটা। সবাই কি বুঝছো? ওকে, এখন আমি তোমাদেরকে একটা প্রবলেম দেখাচ্ছি, সেটা হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বড়। কি দেখাচ্ছি বলো? তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে বড়, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা দেখাচ্ছি। তো দেখো তিনটা সংখ্যার মধ্যে বড়র জন্য আমরা ফার্স্টে তিনটা ভ্যারিয়েবল নিলাম। মনে করো এ নামে একটা, বি নামে একটা, সি নামে একটা, তিনটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এরপরে বললাম এন্টার থ্রি নাম্বারস, এন্টার থ্রি নাম্বারস, একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম যেন নিচে নিচে প্রিন্ট হয়, দেখতে একটু ভালো লাগে, একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম। তো পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, তিনটা দিলাম। প্রথমটা নিয়ে এতে রাখলাম, পরেরটা নিয়ে বিতে রাখলাম, তারপরটা নিয়ে সিতে রাখলাম।
আমি এটা ইফ দিয়ে করাবো, এলস ইফ দিয়ে করাবো, নেস্টেড ইফ দিয়ে করাবো, 3 ভাবে করাবো। প্রথমে ইফ দিয়ে করা। ইফ ইফ তোমার যদি এ বড় হয় বি থেকে, এন্ড এ যদি বড় হয় কি থেকে, সি থেকে, তখন কি হবে? তখন পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট। পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট এবং পরিচয়টা হচ্ছে এ। সবাই কি বুঝতে পেরেছো? দেখো 3টা ভ্যারিয়েবল নিলা, এ বি আর একটা কি নামে, সি নামে। দেন বললে এন্টার 3 নাম্বারস, বললা কি এন্টার 3 নাম্বারস। এরপরে 3টা পার্সেন্টেজ ডি তে নাম্বার নিয়ে প্রথমটাকে এ তে, পরেরটা বি, তারপরটা সি তে রাখলা। এখন এ বড় শর্ত দিচ্ছ কি? বললা ইফ এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি। এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয়, তখন কি বললা? পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট। এই পার্সেন্টেজ ডি এর পরিচয় কি দিয়ে দিলা? পার্সেন্টেজ ডি এর পরিচয়টা হচ্ছে এ, এর মান বড়। একইভাবে তুমি বি বড়র জন্য একটা শর্ত দিয়ে দিবা। বি বড়র জন্য কি বলবা? ইফ বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন কি হবে? সি। তখন পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, পরিচয়টা হচ্ছে বি। সেম ভাবে তুমি সি বড়র জন্য লিখবে এভাবে। সি বড়র জন্য পারবা না এভাবে? সি বড়র জন্য কি লিখবা? ইফ লিখবা ইফ সি গ্রেটার দেন এ এন্ড সি গ্রেটার দেন বি, তখন পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, পরিচয়টা হচ্ছে কি? সি। এটা বোঝো নাই কেউ? থাকলে বলো যে আমি বুঝি নাই। এত পানি পানি। এই 2টা এম পার্সেন্ট, এটা একটা অপারেটর। এই ক্লাসে আমি এদেরকে চিনাইছি, কিন্তু এটা এন্ড অপারেটর। এন্ড এটা কি মিন করলো? যদি এ বড় হয় বি থেকে এবং এ বড় হয় সি থেকে, তখন এ বড়। এটা কি মিন করলো? যদি বি বড় হয় এ থেকে এবং বি বড় হয় সি থেকে, তখন বি বড়। এটা কি মিন করলো? যদি সি বড় হয় এ থেকে এবং সি যদি বড় হয় কার থেকে, বি থেকে, তখন বি সি বড়। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছে ঘটনাটা? সবাই কি বুঝছো? ওকে। এটা এলস ইফ দিয়ে যদি সলভ করছো, এলস ইফ, প্রথমটা ইফ, মাঝেরটা এলস ইফ, আর লাস্টেরটা হচ্ছে এলস। তাহলে এটা হয়ে গেল, খুব কিউট করে হয়ে গেল। আমি এই 2টারই ফ্লো চার্ট দেখাচ্ছি, দেখো। প্রথমে এটা হচ্ছে ইফ দিয়ে এ বি সি এর মান গ্রহণ। যদি এ বড় হয় বি থেকে এবং এ বড় হয় সি থেকে, এ বড় প্রিন্ট করে পরের কন্ডিশনে গেছে, মিথ্যা হইলে প্রিন্ট না করে পরের কন্ডিশনে গেছে। সেম বি যদি বড় হয় এ থেকে, বি যদি বড় হয় সি থেকে, বি বড় প্রিন্ট করে পরের কন্ডিশনে গেছো, না হলে ডিরেক্ট পরের কন্ডিশনে গেছো। সেম লাস্টের কন্ডিশন সত্যি হলে সি বড় প্রিন্ট করে শেষ করছে, না হলে ডিরেক্ট। এটা হচ্ছে ইফ দিয়ে। আর যদি এটা এলস ইফ দিয়ে করতে চাও, এটা এলস ইফ, এটা এলস ইফ। শুরু করে এবিসি এর মান গ্রহণ। যদি এ বড় হয় বি থেকে এবং এ বড় হয় সি থেকে, তখন এ বড় প্রিন্ট করে শেষ, কিন্তু মিথ্যা হলে পরের কন্ডিশন গেছে। এই কন্ডিশন সত্যি হলে বি বড় প্রিন্ট করে শেষ, এটাও মিথ্যা আবার এটাও মিথ্যা, তখন কি সি বড় প্রিন্ট করে শেষ। সেই হচ্ছে আমাদের এলস ইফ দিয়ে প্রবলেমটার সলিউশন। এখন আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে নেস্টেড ইফ। এটাও গুরুত্বপূর্ণ, এটা দেখায় আমি ক্লাসটা আসলে শেষ করব। আমি তোমাদেরকে নেস্টেড ইফ দেখাচ্ছি। নেস্টেড ইফ, ইফের মধ্যে আবার ইফ, ওটাকে নেস্টেড ইফ বলে। ইফের মধ্যে আবার ইফ হলে নেস্টেড ইফ বলে। ইফের মধ্যে আবার ইফ, ধরো একটা ইফ আছে, তার সেই ইফের মধ্যে আবার একটা ইফ, তখন সেটাকে নেস্টেড ইফ বলে। নেস্ট, নেস্ট বলতে পাখির বাসা আর কি। আমি তোমাদেরকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করি নেস্টেড ইফেরটা। দেখো সবাই, প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে শুরু দেখাচ্ছে, যে শুরু। প্রথমে আমরা যেটা করলাম, শুরু করলাম। শুরু করার পরে আমি এবিসি এর মানটা গ্রহণ করলাম। ঠিক আছে? শুরু করার পরে আমি প্যারালেলোগ্রাম বা সামান্তরিক এঁকে দিয়ে বললাম যে এবিসি এর মান গ্রহণ। এ কমা বি কমা সি এর মান গ্রহণ। আশা করি সবাই বুঝছো। শুরু করে এবিসি এর মান গ্রহণ করছি। ঠিক আছে? শুরু করে এবিসি এর মান গ্রহণ করছি। সবাই কি বুঝছো? শুরু করলাম, দেন যেটা করলাম সেটা হচ্ছে এবিসি এর মান গ্রহণ করলাম। এখন প্রথম শর্তটা দিচ্ছি, দেখো। প্রথম শর্তটা আমি দিলাম, ধরো দিলাম যে ইফ এ গ্রেটার দেন বি। সবসময় সবাই জানো একটা শর্ত সত্যি হইতে পারে, একটা শর্ত মিথ্যা হইতে পারে, একটা শর্ত হ্যাঁ হতে পারে,
একটা শর্ত নাও হতে পারে। শোনো, খুব ক্লিয়ারলি শুনবা। ধরো তিনজন বান্দা আছে, এটা একটা, এটা একটা, আর এটা আরেকটা, ঠিক আছে? তো এই তিনজনের মধ্যে সব থেকে বড় যে তাকে বের করতে আসছে, সব থেকে বড় যে তাকে বের করতে আসছে এই তিনজনের মধ্যে। তো এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তো তুমি একটা শর্ত চেক করলা যে এ গ্রেটার দেন বি, শর্তটা মনে করো সত্যি হয়ে গেছে। কি সত্যি হয়ে গেছে? এ বি এর থেকে বড় হয়ে গেছে। তুমি আমাকে বলো, তুমি এদের মধ্যে সবার থেকে বড়টাকে বের করতে আসছো। তুমি এর মধ্যে কি সবার থেকে বড়টারে বের করতে আসছো। তো এর মধ্যে একটা শর্ত সত্যি হয়ে গেছে যে এ বি এর থেকে বড় হয়ে গেছে। ভাই, এখানে যদি এ যদি বি এর থেকে বড় হয়ে যায়, এটা যদি সত্যি হয়ে যায়, তাহলে বলো তো কার আর বড় হওয়ার কোনো চান্স নেই? সব থেকে বড় হওয়ার কার আর চান্স নেই? বি এর কি আর কোনো চান্স? বি এর কিন্তু আর কোনো চান্স নেই। আমি বলতে যাচ্ছি এই শর্ত সত্যি হওয়া মানে আর যাই হোক বি সবার থেকে বড় না। কেননা বি তো এর থেকেই বড় না। কথা আবার বুঝো। শুরু করার পরে এবিসি এর মান গ্রহণ করলাম, দেন বললাম ইফ এ গ্রেটার দেন বি, এবং দেখলাম যে এই শর্তটা সত্যি। ভাইয়া, এই শর্তটা সত্যি হওয়া মানে, এই শর্তটা সত্যি হওয়া মানে কি? এ বড় বি এর থেকে, এ বড়। ভাই, বি এর থেকে যদি এ বড় হয়, তাহলে কি বি এর কোনো সুযোগ আছে যে এ বি সি এর মধ্যে সে সবার থেকে বড় হবে? এটা কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। মানে এই শর্তটা সত্যি হওয়া মানে বি বড় হওয়ার দৌড় থেকে ছিটকে গেছে। তাহলে হয় এ বড় নয় সি বড়। মানে এই শর্ত সত্যি যদি হয়ে যায়, তখন তুমি শিওর হয় এ সবার বড় নয় সি সবার বড়। তাই চেক করবা যে ইফ এ গ্রেটার দেন সি কিনা। তো এই জায়গায় এই শর্ত আসার আগে কি তুমি বি রে তো মানে বাদ দিয়ে ফেলছো, তাহলে কি এই শর্ত সত্যি হইলে এ বড় হয়ে যাবে, নাহলে কি সি বড় হয়ে যাবে? তাহলে দেখো এই শর্ত সত্যি হয়ে গেলে কি হয়ে যাবে বলো তো? এই শর্ত সত্যি হয়ে গেলে এ বড়, এ বড় এই জিনিসটা তুমি প্রদর্শন করে দিবা। আর এই শর্তটা যদি কি হয়ে যায়? মিথ্যা হয়ে যায়। এই শর্তটা যদি কি হয়ে যায় বলো? মিথ্যা হয়ে যায়। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে না। এই যদি মিথ্যা হয়ে যায়, তখন কি সি বড়, এটাই প্রদর্শন করে দিবা। আমি আর একবার বলবো, মনোযোগ দিয়ে শোনো। শোনো, শুরু করার পরে এবিসি এর মান গ্রহণ করলাম। শুরু করার পরে কি করলাম? এবিসি এর মান গ্রহণ করলাম। ভাইয়া, তুমি যখন এবিসি এর মানটা গ্রহণ করলা, এখন তুমি একটা শর্ত দিলা যে এ বি এর থেকে বড়, এটা সত্যি কিনা। এখন কথা হচ্ছে ভাই, এই শর্ত যদি সত্যি হয়, এ যদি বি এর থেকে বড় হয়ে যায়, এ যদি কি বি এর থেকে বড় হয়ে যায়, শোনো, এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে তুমি কি কোনোভাবে বলতে পারবা যে বি সবার বড়? বি সবার বড় তার হতেই পারে না, কারণ এই তো বি এর থেকে বড়। তখন আমরা কাকে কাকে চেক করছি? এসি কে। এটা সত্যি হলে এ বড়, নাহলে কি সি বড়। আবার সেম কথা, এটা যদি মিথ্যা হয়, শর্ত যদি মিথ্যা হয়, তখন কি কোনো সুযোগ আছে এর সব থেকে বড় হওয়ার? এর সব থেকে বড় হওয়ার কোনো সুযোগ নেই। তখন তোমাকে আসলে কাকে কাকে চেক করতে হবে? বিসি কে। তখন তুমি চেক করবা ইফ বি গ্রেটার দেন সি কিনা। এই শর্ত সত্যি হলে, হ্যাঁ হলে, হ্যাঁ হলে কি করবা? বি বড় প্রিন্ট করে দিবা। হ্যাঁ হলে বি বড় এই জিনিসটা প্রিন্ট করে দিবা। এটা যদি না হয়, এটা যদি না হয়, তখন কাকে? এটা যদি না হয়, তখন তুমি সি বড় প্রিন্ট করে দিবা। তখন তুমি কি করবা? সি বড় প্রিন্ট করে দিবা। সি বড় প্রিন্ট করে দিবা। আর এরপরে তো একবারে শেষ সোর্স। আর প্রিন্ট আবার এরকম সব কবে থেকে হলো? সি বড় প্রিন্ট করে দিবা, দেন একসাথে কানেক্টর দিয়ে শেষ করে দিবা। শেষ। ওকে, আমি আবার বুঝিয়ে দিব, প্যারা নাই, দেখি কি বলছে। সাউন্ডের যে কি হইতেছে? হ্যালো, 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 হ্যালো। সাউন্ডের তো কোনো ইস্যু দেখছি না আমি। ওকে,
ওকে, শোনো, এটা বাদ দাও, এটা বাদ দিয়ে আমি এখানে একটা ছবি আছে, সেই ছবিটা অন করে দেখাই, একটু ভালো বুঝবা। এই হচ্ছে সেই ছবিটা, সবাই একটু দেখো, বুঝো, ভালো করে বুঝো। কথা হচ্ছে যে শুরু করার পরে বিসি এর মান গ্রহণ করলাম, দেন আমি চেক করলাম এ বি এর থেকে বড় কিনা, চেক করলাম এ বি এর থেকে বড় কিনা। ভাইয়া কথা হইতেছে এ যদি বি এর থেকে বড় হয়ে যায়, তখন কি কোনোভাবে কি তোমার বি সবার থেকে বড় হওয়ার চান্স আছে? কোনো চান্স নেই, কেননা এ তো বি এর থেকেই বড়, তাহলে বি আর সব থেকে বড় কি করবে? সেই জন্য আমরা এসি এর মধ্যে চেক করছি। এটা সত্যি হয়ে গেলে বি এর কোনো চান্স নেই বলে এসি এর মধ্যে চেক করছি। এটা সত্যি হলে বড়, নাহলে কিছু বড়, সেম। এটা মিথ্যা মানে ভাই, এটা মিথ্যা, তার মানে কি এর কি আর কোনো বড় হওয়ার চান্স আছে? এটা মিথ্যা মানে কি এ বি এর থেকে বড় না? এ যদি বি এর থেকে বড় নয়, তাহলে এ আবার সবার থেকে বড় কেমন? এই জন্য আমরা বিসি কে চেক করছি। এখন দেখো, এটার জন্য আমি এখন কোড লিখতে চাই, এটার জন্য আমি এখন কোড লিখতে চাই। এই যে আমাদের যে অ্যালগরিথম ফ্লো চার্ট, এটা দেখে আমি কোড লিখতে চাই, ভালোভাবে দেখো। প্রথমে তো বুঝলে এবিসি এর মান গ্রহণ, দেন আমরা কি করলাম, দেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আমি একটু এগুলো পরে রাখি। দেন আমরা এই যে শর্তটা দিলাম, ইফ এ গ্রেটার দেন বি। তাই শর্ত সত্যি হলে এই জিনিস, মিথ্যা হলে এই জিনিস। এই ঘটনাটা শুধু ইফ এলসে হয়। শর্ত সত্যি হলে ইফ এর স্টেটমেন্ট রিড করে, আর মিথ্যা হলে এলস এর স্টেটমেন্ট। আমি কি বললাম, ইফ, দেখো আমি বললাম ইফ এইটা, দেন বললাম তুমি করো এটা। আর আরেকটা জিনিস এখানে কি দিয়ে দিলাম বলো, এলস দিয়ে দিলাম, আরেকটা জিনিস এলস দিয়ে দিলাম। দেন এলস এর জন্য আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। সবাই একটু ভালো করে বুঝো। আমি যেটা করলাম সেটা হচ্ছে এরকম করে লিখে ফেললাম। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে, প্রথমে এই শর্ত দিলাম, বলছি শর্ত সত্যি হলে এগুলো করবে, মিথ্যা হলে এগুলো করবে। তো শর্ত সত্যি হইলে যা করবে সেটা কি এখানে, আর মিথ্যা হলে যা করবে সেটা এটা। বুঝতে পেরেছ? শর্ত সত্যি হলে এগুলা, মিথ্যা হলে কি এগুলা। আমি যেটা করছি, ইফ এইটা, দেন বলছি এখানে আসো, মিথ্যা হলে এখানে আসো। কেননা ইফ এলস তো এরকমই। ইফ এলস এর কাহিনী কি, শর্ত সত্যি হলে ইফ এর স্টেটমেন্ট রিড করে, মিথ্যা হলে এলস এর স্টেটমেন্ট রিড করে। তো শর্ত সত্যি হলে কি করবে, এই শর্ত সত্যি হলে দেখো এ আর সি এর মধ্যে এই যে কম্পেয়ারটা করবে, ইফ এ গ্রেটার দেন সি কিনা। তো শর্ত সত্যি হলে চেক করবে ইফ এ গ্রেটার দেন সি কিনা। তো এইটা সত্যি হইলে প্রিন্ট করবে এ বড়, আর মিথ্যা হইলে কি করবে, মিথ্যা হইলে প্রিন্ট করবে সি বড়। সেই হচ্ছে আমাদের স্ট্রাকচার আর কি। সবাই একটু বুঝো, আমাদের এই পার্টটা শেষ, এখানে প্রিন্ট করলে হয়ে যাবে। আমি একটু বুঝাই বলি, দেখো প্রথমে আমরা শর্ত দিলাম ইফ এ গ্রেটার দেন বি কিনা। ভাই এই শর্তটা যদি সত্যি হয়, এই শর্ত যদি সত্যি হয়, তখন কি এখানে আসবে না কোড? আর এই শর্ত মিথ্যা হলে কোথায় যাবে, এলসে যাবে। এলসেরটা এখনো লিখি নাই। তো এই শর্ত সত্যি হলে ইফ এর স্টেটমেন্টে এসে কি আবার একটা শর্ত চেক করবে। এই শর্ত সত্যি হলেই তো সে, এই শর্ত সত্যি হলে কি এ বড় প্রিন্ট করবে, এই শর্ত মিথ্যা হলে কি সি, ওই যে সি বড় প্রিন্ট করবে। আমি এখানে এ বড় প্রিন্টারটা এখানে এনে দিলাম, এই বড় প্রিন্টটা এখানে দিয়ে দিলাম, বললাম যে এ বড়। আর যদি মিথ্যা হয় তখন কি বলে দিলাম, তখন বলে দিলাম যে সি বড়। এটা খুবই কঠিন একটা কোড আসলে, এটা খুবই কঠিন একটা কোড আসলে। তোমাদের কলেজে যেটা করে সেটা হচ্ছে, এই ফ্লোচার্ট দেখাইলো, এই কোড দেখায় না, দেখা হচ্ছে ইফ এর এলস ইফ এর দেখায়। আর সেম ভাবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এলস এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটাইতে হবে। সবাই একটু বুঝো, দেখো আমাদের এখানে যেটা হয়েছে যে ইফ এ গ্রেটার দেন, আচ্ছা এই সেকেন্ড ব্র্যাকেট কোনো দরকারই নেই, শুধু শুধু দিয়ে লাইন বড় করে লাভ, যেহেতু এক লাইনের একটা স্টেটমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাভ কি। ওকে, সেম এরকম একটা ঘটনা ঘটবে আমাদের এলস এর মধ্যে। তবে এলস এর মধ্যে ঘটবে আসলে কার কার মধ্যে, এলস এর মধ্যে ঘটবে বিসি এর মধ্যে, বিসি এর মধ্যে। সত্যি হলে বি বড়, না হলে সি বড়। এই ফ্লোচারটা দেখো, বোঝার চেষ্টা করো। আমাদের শুরু করে এবি এর মান, এবিসি এর মান বের করছি, বুঝছি। দেন এই শর্ত, এটা এই শর্ত, এই শর্ত সত্যি হইলে এখানে আসবে, মিথ্যা হলে এখানে আসবে। তো আমি ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট এলস স্টেটমেন্ট দিয়েছি। তো কথা কি, এই শর্ত সত্যি হলে এখানে যাবে, এই শর্ত মিথ্যা হলে এখানে যাবে। তো এই শর্ত সত্যি হলে যা করার কথা,
এই যে এগুলা করার কথা সেগুলা দেখো এর মধ্যে রাখছে, যে আবার একটা শর্ত দিয়েছে যে এসি এর মধ্যে এসেছে, এটা সত্যি হইলেই কি করলো, এ প্রিন্ট করলো বড়, না হলে কি এটা মিথ্যা হলে কি সি প্রিন্ট করলো এটাকে বড়। আবার এই শর্ত মিথ্যা হলে, এই শর্ত মিথ্যা হলে কি এখানে আসছে এলসে আসছে, এসে কি বিসি এর মধ্যে চেক করছে, বিসি এর এই শর্ত সত্যি হলে বি বড় প্রিন্ট করছে, না হলে কাকে সি বড় প্রিন্ট করছে। এই হচ্ছে আমাদের এখানের ঘটনা, বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পারতেছো? হায় রে মানুষ, রঙিন মানুষ। আচ্ছা, সাউন্ডে ধরো লাস্ট 10 মিনিট সাউন্ডে কোনো সমস্যা হয় না এমন কে কেউ যদি বলো তো। লাস্ট 10 মিনিট মনে হয় না যে সাউন্ডে কোনো ইস্যু ছিল। আচ্ছা, হুম, ঠিক আছে। আমি তো চেক করতেছি, আমার হাতে ফোন আছে, আমি চেক করতেছি, দেখি সাউন্ডে সমস্যা নেই। আর যাই হোক, এটা সাউন্ড করতে করতে ক্লাসটা ভালো করে নিতে পারলাম না। হ্যালো হ্যালো হ্যালো, ওকে। হাতে কি বলো দেখি। হুম হুম হুম। আবার একটু বোঝাবো, বুঝাই। আগে ফ্লো চার্টটা বুঝো। শুরু করার পরে এবিসি এর মান গ্রহণ করছি, দেন এই যে এই শর্তটা এ গ্রেটার দেন বি কিনা, শর্ত সত্যি মানে এই শর্ত সত্যি মানে আর কোনোভাবে সুযোগ নেই বি এর সবার থেকে বড় হবে, কেননা ভাই এ যেহেতু বি এর থেকে বড়, এ যেহেতু বি এর থেকে বড়, তাই তাই কি কোনোভাবে বি আর সবার থেকে বড় হতে পারে? এই জন্য আমরা শুধু এখানে এসি কে চেক করছি যে এটা সত্যি কিনা। তো এই এসি এর মানে মেন কাহিনী হচ্ছে, আমি বলি, মনে করো তিনজনের মধ্যে সব থেকে বড় কে তারা চেক করতে আসছো, তো প্রথমে দুইজনটা বললাই দাঁড়া, তোরা দুইজন দাঁড়া, এ আর বি দুইজন দাঁড়া দাঁড়াইছে, এর মধ্যে তুমি দেখলা এ বড় বি এর থেকে, তো বলে এই বি তুই চল যা, তোর আর কোনো সুযোগ নেই সবার বড় হওয়ার, তুই বা বাদ। এবার তুমি এই এখান থেকে এ কে আর ওই সি কে এনে বললা এই তোরা দুইজন দাঁড়া, এখন তুমি চেক করলা, চেক করে দেখলা এ বি এর থেকে বড়, তুমি দেখলা কি এ সি এর থেকে বড়, তখন কি এ সবার বড় হয়ে গেল। আর এটা যদি মিথ্যা হয় তার মানে কি এ সি এর থেকে যদি বড় না হয় তাহলে কি সি বড় না? কেননা এই জায়গায় আসার আগে কি তুমি বি রে বাদ দিয়ে দিছো না, এই যে বি বাদ না দিতে পারলে কি তুমি এখানে আসতে পারছো, ইয়েস হয়েছে বলে তো এখানে আসছো সেম। এইটা তুমি তো দাঁড় দাঁড় করাইছো কারে কারে, এ আর বি কে, তো এইটা মিথ্যা মানে কি, তুমি বলতেছো যে দুইজন দাঁড় করায় বলতেছো যে এ তো বড় বি এর থেকে, কিন্তু দেখলা যেটা মিথ্যা, তার মানে কি এ বড় না বিয়ের থেকে, এ যদি বিয়ের থেকে বড় না হয় তাহলে কি বি এ রে বলবা ভাই তুই চলে যা, তোর বড় হওয়ার চান্স নেই, এই জন্য বিসি কে চেক করছে, এরকম আর কি সেম। প্রথমে দেখো এই শর্তটা, এই শর্তটা, আবার দেখো এই শর্তটা হচ্ছে এই শর্তটা, আর এইটার যে এই পাশ সেটা হচ্ছে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর এইটার যে এই পাশ সেটা হচ্ছে এলস এর সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে প্রথমে এই শর্ত, এই শর্ত সত্যি হলে এই ঘটনা ঘটাবে, সেগুলো দেখো আমরা এই ইফ এর সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে ঘটাই দিয়ে দেয়, এসি এর মধ্যে চেক করছি, শর্ত সত্যি হলে এ বড়, আর এই শর্ত মিথ্যা লিখি সি বড় প্রিন্ট করছি। সেম ভাবে এলস এ দেখো আমরা এই শর্তটা দিছি বিসি, এটা সত্যি হলে কি, এটা সত্যি হলে বি বড় প্রিন্ট করছি, না সি বড় প্রিন্ট করছি, এই হচ্ছে ব্যাপার। ওকে, এটাই আমাদের ক্লাসটা ছিল, দেখা হবে আবার আগামী ক্লাসে। এদের এই সাউন্ড সাউন্ড করতে করতে আমি এখন বুঝতে পারছি না।
সাউন্ড দেখি আমি সলভ করব, এখন বসে বসে সাউন্ড সলভ করব। আল্লাহ হাফেজ, সাউন্ড সলভ করে নিই। ও সাউন্ড, ও সাউন্ড